নমস্কার। প্রাথমিক শিক্ষকদের নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বেরিয়ে গেছে। চাকরি বাতিলের সিদ্ধান্তই বাতিল হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন এই খবরগুলো মোটামুটি সবাই এখন আমরা জানি। কিন্তু তারপরে যা হয় ওই 141 পাতার রায় অতটাকে পড়েছে, তারপর সেই নিয়ে যে যা খুশি বলে চলেছে। তো মূল মূল ধারা একটাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল এমনকি গদি মিডিয়া ওই একই সুরে কথা বলছে যে দুর্নীতি হয়েছে বটে, কিন্তু মানবিক কারণে শাস্তি দেওয়া হয়নি, এতগুলো লোকজনের চাকরি চলে যাবে, খুব খারাপ ব্যাপার হবে ইত্যাদি। তো এইটা একটা মূল সুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে অভিজিৎ গাঙ্গুলি যার রায় বাতিল হয়েছে তিনি স্বয়ং বলছেন তিনি আর এখন বিচারক নন, তিনি এখন সাংসদ, তবুও রায়টা ছিল তারই, সেটা বাতিল হয়েছে। তিনি আবার বলেছেন 26,000 চাকরি যাদের বাতিল হলো তারাও তো অনেক বছর চাকরি করেছিল, তাহলে কি সেই রায় ভুল ছিল? আমার মনে হয় এটা কোনো গ্রাউন্ড হতে পারে না। তো ওনারও সেই একই লাইন যে তাহলে এটা যদি ভুল হয় তাহলে 26,000টা কেন ঠিক ইত্যাদি প্রভৃতি, মানে মানবিক কারণে কেন চাকরি রেখে দেওয়া হবে। ওদিকে বিকাশ ভট্টাচার্য, যিনি মামলায় একজন মামলাকারী ছিলেন, মুখ্য উকিল ছিলেন, তিনি বলেছেন আবেগের হাওয়ায় দুর্নীতি সব উপেক্ষিত হয়েছে, যারা দুর্নীতি করেন এই রায়ে তারা খুব উল্লসিত হবেন। তো এইরকম নানা খবর ভেসে বেড়াচ্ছে, তার মূল সুরটা কি আমি বললাম। কিন্তু যা হয় গদি মিডিয়া বা অন্যান্য যারা হয় তারা কেউ রায়টা বিশেষ পড়ে দেখেছেন বলে মনে হয় না, পড়লেও খামচা খামচা পড়েছেন, ফলে যে যা খুশি বলছেন। ওই স্রোতে না গা ভাসিয়ে রায়ে ঠিক কী আছে সেটা আমাদের পরিষ্কার করে দেখে নেওয়া উচিত। এখন আগেই বললাম যে 141 পাতার রায় অত কে পড়বে, কিন্তু সৌভাগ্যক্রমে অন্যান্য সমস্ত রায়ের মতোই একটা বড় অংশ জুড়ে এই রায়েরও প্রথম দিকে আছে যে কে কি বললেন, কোন পক্ষের উকিল কি যুক্তি দিলেন, তার ন্যায্যতা কতটা ইত্যাদি। আদালত নিজস্ব যে রায় দিয়েছে সেটা শেষের 3-4 পাতাতেই দিয়েছে, সেটা খুব বড় কিছু নয়। তো সেখানে ঠিক কী আছে ওই অংশটুকু আপনাদের প্রায় হুবহু মোটামুটি বলে বা বোঝানোর চেষ্টা করব ঠিক কী আছে। তো বেশি কথা না বলে সেখানে চলে যাওয়া যাক। এই ব্যাপারটা শুরু করছি আমি 138 পাতা থেকে, যেখানে 188 নম্বর অনুচ্ছেদ আছে রায়ের, সেখান থেকে আমি মোটামুটি আদালত কি বলেছে সেটা খুব পরিষ্কার করে বলবো। তো 188 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? বলা আছে প্রায় হুবহু যে এটা ঠিক যে আদালতকে জনসেবায় ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে। তো বলে রাখা ভালো যে আদালত বা দা কোর্ট বলে যেখানে বলা হচ্ছে রায়ে, সেটা মূলত পুরনো যে আদালত ছিল, অর্থাৎ কিনা পুরনো যে এজলাস ছিল অভিজিৎ গাঙ্গুলির, সেটাকেই রেফার করে বলা হচ্ছে। ফলে এখানে আদালত মানে অভিজিৎ গাঙ্গুলির আদালত ধরতে হবে। তো কি বলা হচ্ছে যে এটা ঠিক যে আদালতকে, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির আদালতকে জনসেবায় ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে, এবং যদি কোনো ব্যবস্থাগত অনিয়ম পরীক্ষার প্রক্রিয়ার সততা নষ্ট করে তবে আদালত পরীক্ষার পুরো বাতিল করাকে সমর্থন করতে পারে। তো এটা খুব তর্থহীন ভাষায় বলা আছে। তো যদি ব্যবস্থাগত অনিয়ম হয় তাহলে সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করা যেতে পারে। তারপর ব্যবস্থাগত অনিয়মটা কি সেটা খুব পরিষ্কারভাবে বলা আছে। ব্যবস্থাগত অনিয়ম মানে কোনো ব্যবস্থা, প্রক্রিয়া বা প্রতিষ্ঠানের ভিতরে ব্যাপক ত্রুটি বা অসদাচরণ। এর মধ্যে আছে নকল করা ও প্রতারণা বা ইম্পারসোনেশন, সবকটাই এর মধ্যে আছে। তো ব্যাপক মাত্রার অনিয়ম, বিশেষত যেগুলো একই মাপের প্রার্থীদের সমান সুযোগের অধিকার থেকে বঞ্চিত করে, সেগুলো হচ্ছে প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করার মতো গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়। তো এইটাই হচ্ছে ব্যবস্থাগত অনিয়ম, যেটা ডিভিশন বেঞ্চ খুব পরিষ্কার করে বলছে। তো ব্যবস্থাগত অনিয়ম হলে অবশ্যই প্রত্যাশিত যে পুরো পরীক্ষা বানচাল বাতিল করে দেওয়া হবে। এইটা আদালত বলছে, কিন্তু তারপরেই যেটা যোগ করছে সেটা হলো যে তবে আদালতের কাছ থেকে, মানে অভিজিৎ গাঙ্গুলির আদালতের কাছ থেকে এটা আদৌ প্রত্যাশিত নয় যে তারা এসব অভিযোগের সম্ভাব্য ব্যাখ্যা বা বিকল্প অন্য কি সম্ভাবনা থাকতে পারে সেগুলো সম্পূর্ণ উড়িয়ে দিতে গিয়ে নিজেরাই মাত্রাতিরিক্ত অনুসন্ধানে জড়িয়ে পড়বে। বোর্ড পরীক্ষায় কোনো প্রমাণিত গণটোকাটুকির ঘটনা এবং ভিত্তিহীন অপ্রমাণিত দুর্নীতির অভিযোগ, এই যে এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। যখন এই মর্মে চাকরি বাতিল করা হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতিকে সহায়তা বা প্রশ্রয় দিয়েছেন, তখন আদালতকে নিজেকেই সন্তুষ্ট করতে হবে যে এই সিদ্ধান্তের উপযুক্ত ভিত্তি আছে। অর্থাৎ কি বলা হলো না, যদি প্রচণ্ড ব্যবস্থাগত অনিয়ম হয় তাহলে অবশ্যই পরীক্ষা বাতিল করতে হবে, কিন্তু
বিপুল গণটোকাটুকি আর ভিত্তিহীন অপ্রমাণিত দুর্নীতি, এদের মধ্যে তফাৎ আছে। যদি এই কোনো ক্ষেত্রে রায় দেওয়া হয় যে পরীক্ষা বাতিল করা হচ্ছে, তখন আদালতকে নিজের কাছে সন্তুষ্ট হতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতিকে সহায়তা বা প্রশ্রয় দিয়েছেন এর উপযুক্ত প্রমাণ আছে। এই ব্যাপারে আদালতকে সন্তুষ্ট হতে হবে। তাই এই ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলির আদালত যা তথ্য প্রমাণ পেয়েছিল সেটা কি ঠিক? পরের অনুচ্ছেদেই সেখানে চলে আসছে ডিভিশন বেঞ্চ কি বলছে না, রিট আবেদনে উত্থাপিত অনিয়মের অভিযোগ মূলত 2014 টেটকে কেন্দ্র করে, যার মাধ্যমে সাক্ষাৎকার বা অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন প্রার্থীরা। উত্থাপিত প্রশ্নের নিষ্পত্তি করতে গিয়ে আদালত, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির আদালত, মূল বক্তব্যের সীমা অতিক্রম করেছিল এবং কোনো অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হয়নি, এই অসমর্থিত ধারণার ভিত্তিতে সমস্ত নিয়োগকে বাতিল করেছিল। ফলে যুক্তি পরম্পরাটা খুব পরিষ্কার যে যদি একটা পদ্ধতিগত ব্যবস্থাগত অনিয়ম হয় পরীক্ষা বাতিল করা যেতে পারে, কিন্তু দুর্নীতির অভিযোগটা যদি প্রমাণিত না হয় বা আদালত সন্তুষ্ট না হয় বা ভিত্তিহীন হয়, তার ভিত্তিতে করা যাবে না কিছু। এবং এই ক্ষেত্রে আদালত কি করেছিল, নিজের মূল বক্তব্যের সীমা অতিক্রম করেছিল এবং একটা অসমর্থিত ধারণার ভিত্তিতে সমস্ত নিয়োগকে বাতিল করেছিল। ফলে চূড়ান্তভাবে সমালোচনা করেছে পুরনো রায়ের বর্তমান ডিভিশন বেঞ্চ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এইটা গেল 188 নম্বর অনুচ্ছেদ। তো 189 নম্বর অনুচ্ছেদে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে পুরোটা, এবং আরও কড়া সমালোচনা করা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে আদালত মনের আনন্দে নিজের মতো উদ্ভাবন করতে পারে না। ইংরেজিতে বলা হচ্ছে ইনোভেশন। মনের আনন্দে যা খুশি একটা আবিষ্কার করে ফেললাম, এরকম করতে পারে না। আরও কি বলা হয়েছে? বলা হয়েছে আদালত সৌন্দর্য বা নৈতিকতার সকপলকল্পিত আদর্শের সন্ধানে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো এক নাইটের ভূমিকাও নিতে পারে না। অর্থাৎ আমরা সেই মধ্যযুগীয় নাইটদের কথা শুনেছি যারা নিজেরাই নৈতিকতা, সৌন্দর্য এসবের একটা মাপকাঠি ঠিক করতেন, তারপর হাতে তরোয়াল বাগিয়ে ঘুরে বেড়াতেন। আদালতের সেরকম ভূমিকা নেওয়ার কথা নয়। এবং দ্য কোর্ট কথাটা যখন বলা হচ্ছে তখন অভিজিৎ গাঙ্গুলির আদালতকেই বলা হচ্ছে, এটা মনে রাখতে হবে। তো এটা করতে পারে না আদালত। কি করা উচিত আদালতের? বরং সর্বদা আদালতের কাছে প্রত্যাশা থাকে যে তারা পবিত্র নীতিমালা থেকে প্রেরণা নেবে। পবিত্র নীতিমালাটা কি সেটারও ব্যাখ্যা দেওয়া আছে। বলা হয়েছে যে দেখুন, বেঞ্জামিন কার্ডোজোর লেখা দ্য নেচার অফ জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ এখানে নেচার অফ জুডিশিয়াল প্রসেস কীরকম হবে, তার একটা তথাকথিত পবিত্র নীতিমালা আছে। তার একটা বড় ভিত্তি হচ্ছে ন্যাচারাল জাস্টিস। সেইটার ভিত্তিতে যে পবিত্র নীতিমালা, পবিত্র কথাটা আমি বলছি না, ওনারাই বলেছেন, একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছেন। তো সেইটার ভিত্তিতে বিচার করতে হবে। সকল্পিত, আমি ভাবলাম আমি দুর্নীতি দূর করে দিচ্ছি এবং আমি এক নাইট বড় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছি, এভাবে কোনো রায়টায় হয় না। এটা খুব স্পষ্ট করে বলা হচ্ছে ডিভিশন বেঞ্চের রায়। এবং এই ক্ষেত্রে কি হয়েছে, সমস্ত নিয়োগ বাতিল করার জন্য ব্যাপক বা ব্যবস্থাগত অনিয়মের স্পষ্ট প্রমাণ অপরিহার্য। এটা আগেও বলা হয়েছে, আরেকবার বলা হলো। পুরো পরীক্ষা বাতিল করতে হলে নথিপত্রে প্রতিফলিত এমন উপাদান থাকতে হবে যা কোনো ব্যবস্থাগত বা ত্রুটির সম্ভাবনাকে নির্দেশ করে। তথ্য মূল্যায়নে এমন কোনো ব্যবস্থাগত নকল বা অনিয়মের ইঙ্গিত পাওয়া যায় না। আদালত বারবার বলছে এই দুটো অনুচ্ছেদে যে খুব পরিষ্কার, এটা যা খুশি করে একটা রায় দিয়ে দেওয়া যায় না, এবং একটা ব্যবস্থাগত পদ্ধতিগত যে তুমুল একটা অনিয়ম আছে তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে তবেই সেটা করা যাবে। এবং আদালত নাইটের মতো যেখান থেকে যা খুশি খুঁজে রায় দিয়ে দিতে পারে না, পরিষ্কার করে বলা আছে। এবং এই ক্ষেত্রে খুব স্পষ্ট বলা হয়েছে যে এখানে কোনো ব্যবস্থাগত নকল বা অনিয়মের ইঙ্গিত পাওয়া যায় না। এটাও উল্লেখযোগ্য, আদালত বলছে ডিভিশন বেঞ্চ, যে আপিলকারীরা, অর্থাৎ কিনা যে সমস্ত শিক্ষকরা আবেদন করেছিলেন বাতিল রায়, শিক্ষকদের চাকরি বাতিলের বিরুদ্ধে, সেই আপিলকারীরা যতদিন দায়িত্ব পালন করেছেন তাদের সততা বা দক্ষতা সম্পর্কে কোনো অভিযোগ ওঠেনি। পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমন কোনো তথ্য নেই, কিংবা টাকা প্রদানকারী প্রার্থীদের সাক্ষাৎকারে বেশি নম্বর দেওয়া হয়েছে এমনও প্রমাণ নেই। ফলে কার্যত অভিজিৎ গাঙ্গুলির যে এজলাস তাকে, এবং অভিজিৎ গাঙ্গুলি যিনি রায় দিয়েছেন
তাকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে নাইটের মতো ঘুরে বেরিয়ে নিজের মতো ন্যায় বিচার করে ফেলছি এরকম হাবভাব দেখানো আদালতের কাজ না, তথ্যের ভিত্তিতে রায় দেওয়া আদালতের কাজ। এবং এই ক্ষেত্রে এমন কোনো তথ্য নেই যে ব্যাপক বিরাট কোনো গরমিল হয়েছে। এবং একই সঙ্গে শুধু এটা করা যায় না বলছে না, এটা করলে কি হবে আদালত সেটাও স্পষ্ট করে বলছে। ডিভিশন বেঞ্চ কি বলেছে, যে একদল অসফল প্রার্থীকে পুরো ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার সুযোগ দেওয়া যায় না, বিশেষত যখন এটাও অস্বীকার করা যায় না যে নিরাপরাধ শিক্ষকরা অপমান ও কলঙ্কের শিকার হবেন। কেবলমাত্র কোনো ফৌজদারি মামলার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের চাকরিও বাতিল করা যায় না। ফলে খুব পরিষ্কার করে বলা হচ্ছে করা যায় না শুধু নয়, এটা করলে ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে, সেটা করতে দেওয়া যায় না। তো এখনো পর্যন্ত লক্ষ্য করবেন যে মানবিক কারণ টারণ এসব কিছু নেই, কিন্তু এখনও নেই। আদালত সম্পূর্ণ নিয়ম কানুন কি করা যায় কি করা যায় না, আদালতের কি কাজ এইসব নিয়ে কথা বলছে। নাইটের মতো ঘুরে বেরিয়ে যা খুশি রায় দেবেন না, তথ্যের ভিত্তিতে দিন, এবং এক্ষেত্রে তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি পরিষ্কার করে বলছে। তারপরে কি বলছে, 100 পরের অনুচ্ছেদে অর্থাৎ 190 নম্বর, আমরা 188 থেকে শুরু করেছিলাম, 89 হলো, এবার 90, 190, সেখানে কি বলছে যে রিট আবেদনকারীরা চার্জশিট ও সম্পূরক চার্জশিটের উপর নির্ভর করেছেন। এতে তদন্তকারী সংস্থা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বোর্ডের সুপারিশপত্র পাওয়ার পরে নিয়োগপত্র জারি করা হয়েছিল। তদন্তকারী কর্তৃপক্ষের প্রাপ্ত ফলাফলেও দেখা যায় না যে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তদন্তে সিবিআই নিশ্চিত করেছিল যে 264 জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম ছিল। যাদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের শনাক্ত করা হয়েছে। অতিরিক্তভাবে 96 জন প্রার্থী যারা উত্তীর্ণ নম্বর পায়নি তারাও নিয়োগপ্রাপ্ত হয়েছিল এবং তাদেরও শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে ওই 96 জন প্রার্থীকে বরখাস্ত করা হয়, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের আদেশে তারা এখনও চাকরিতে বহাল আছেন। এই স্পষ্ট শনাক্তকরণের প্রেক্ষিতে গোটা নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ টেকসই নয় এবং 32,000 শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করার কোনো ভিত্তি নেই। মানবিক টানবিক কিচ্ছু না, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে অনিয়মের কথা হচ্ছে, ব্যাপকতম অনিয়ম, এর কোনো ভিত্তি নেই। এবং আদালতের কাজ এটা নয় যে নিজের মতো করে একটা নাইটের মতো ঘুরে বেড়ালাম এবং তারপর একটা তদন্ত নিজের মতো করে অন্য সমস্ত উপাত্তকে, অন্য সমস্ত তথ্যকে এড়িয়ে নিজের মতো একটা সিদ্ধান্তে পৌঁছলাম। এই কাজ আদালতের নয়। কার্যত অভিজিৎ গাঙ্গুলির যে রায় তাকে তীব্র সমালোচনা করা হয়েছে খুব ভদ্র ভাষায়, যেটা আমি এখানে বললাম, কিন্তু সমালোচনার মাত্রাটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এবং লক্ষ্য করবেন এখানেও মানবিকতার কোনো ব্যাপার নেই, সেটার উল্লেখ আছে, নেই তা নয়, কিন্তু সেটা তার পরের অনুচ্ছেদে 191 আছে যে কোনো পদক্ষেপের প্রভাবে নির্ধারণ করে দেয় যে কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা উচিত। অর্থাৎ বলছে যে এটা যদি আমরা করি তাহলে প্রভাবটা কি পড়বে সেটা আমাদের এবার খতিয়ে দেখা উচিত। এতক্ষণে এস্টাবলিশ করা হয়ে গেছে যে কাজটা করা যায় না, এবার বলা হচ্ছে যে প্রভাব কি পড়বে সেটা দেখা যাক। তো এই পর্যায়ে পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো নির্দেশ প্রার্থীদের উপর ভিন্ন ধরনের প্রভাব ফেলবে এমন কোনো নির্দেশ ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করতে ব্যর্থ হবে। অর্থাৎ ন্যায়ের পরিপন্থী আরেকবার যদি পরীক্ষা নেওয়া হয়। এবং এরপর আসছে মানবিকতার প্রশ্ন, সেটা কি, প্রায় 9 বছর চাকরি করার পর যদি কারো চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে তা নিঃসন্দেহে অ্যাপিলকারীদের জন্য অসীম দুর্ভোগ ডেকে আনবে এবং তাদের ও তাদের পরিবারের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এই অবস্থায় এবং প্রভাবের ব্যাপকতা বিবেচনা করে আমরা দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী 32,000 শিক্ষকের নিয়োগ বাতিলকে সমর্থন করতে আগ্রহী নই। এরপরে ওই সিদ্ধান্তটা যে বাতিল করা হয়েছে সেটা জানানো হয়। তো ফলে দেখতে পাচ্ছেন এই 4টে দীর্ঘ অনুচ্ছেদ পড়লাম এবং এইখানে একটা অনুচ্ছেদের একটা অংশে বলা হচ্ছে যে প্রভাব পড়বে, যে কি ভয়ানক প্রভাব পড়বে সেটা তো বটেই, কিন্তু সিদ্ধান্তের ভিত্তি সেটা নয়। এবং সিদ্ধান্তের ভিত্তি কি, যে এই পুরো ব্যাপারটাই এখানে যে চূড়ান্ত একটা অনিয়ম হয়েছে যার ভিত্তিতে চাকরি কেড়ে নেওয়া যায় সেরকম কিছু হয়নি। ফলে ওই যে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে কিন্তু মানবিক কারণে চাকরি বাকরি কেড়ে নেওয়া হয়নি, কথাটার কোনো ভিত্তি নেই, এক। এবং দুই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির যে রায়, তার এজলাস, তাকে যে ভাষায় তীব্রভাবে তুলোধনা করা হয়েছে অন্য কোনো ব্যক্তি যদি করতেন এবং অভিজিৎ গাঙ্গুলি যদি এখনও বিচারক থাকতেন, আন্দাজ করা যায় তিনি আদালত অবমাননার একটা মামলা করে ফেলতেন, তার যে ট্র্যাক রেকর্ড। তো যাই হোক, দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনকভাবে তিনি আর বিচারক নেই, তিনি এখন বিজেপির সাংসদ হয়ে গেছেন।
এবং তিনি যে কথাটা বলেছেন যে তাহলে 26,000 লোকের চাকরি চলে গেল কেন, এবং ওই মানবিকের লাইনটা, সেটা সম্পূর্ণ ভুল। আমরা এতক্ষণ ধরে পড়ে শোনালাম যে ব্যাপারটাই সম্পূর্ণ গোলমেলে ছিল, এর সঙ্গে মানবিকতার কোনো সম্পর্ক নেই। অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা পড়েননি পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং উনি সেই আনন্দবাজার এবিপি আনন্দে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতেই তার বুদ্ধি টুদ্ধি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রায়টায় তিনি পড়েন না, আইন কানুন কতটা জানেন যথেষ্ট সন্দেহ আছে। এবং এই সন্দেহটা আরও প্রকট হয় কেন, কারণ উনি 26,000-এর কথাটা আবার তুলে এনেছেন। তাহলে কি 26,000-এরটা ভুল ছিল? তো কথা হচ্ছে, রায়টা যদি পড়তেন পরিষ্কার দেখতে পেতেন যে হ্যাঁ এই কথা ঠিক, যে দুটো কিন্তু মোটামুটি তুল্যমূল্য, দুই ক্ষেত্রেই দুর্নীতি যে হয়েছে কিছু পরিমাণে, এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। দুই ক্ষেত্রেই কোন কোন ক্ষেত্রে গরমিল হয়েছে সেগুলো ধরা পড়েছে, সেগুলো অল্প কিছু ক্ষেত্র, এবং দুই ক্ষেত্রেই বাকিদের ক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু একটা রায়, অর্থাৎ এসএসসির রায়ে বাতিল করে দেওয়া হয়েছে 26,000 শিক্ষককে, এবং এখানে 32,000 শিক্ষকের চাকরি বহাল। তাহলে তফাৎটা কোথায়? তো তফাৎটা কিন্তু রায়ে লেখা আছে, সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় পরিষ্কার, আমি পড়েছি দুটোতেই তফাৎটা এক জায়গায়। সুপ্রিম কোর্ট তার রায়ের যে জাস্টিফিকেশন দিয়েছে, যুক্তি দিয়েছে, সেখানে স্পষ্ট করে বলা আছে যে এখানে ন্যাচারাল জাস্টিসের নীতি প্রযোজ্য নয়। আর এখানে হাইকোর্টের রায়ে পরোক্ষভাবে যেটা বলা হয়েছে যে এখানে অতি অবশ্যই ন্যাচারাল জাস্টিসের নীতি প্রযোজ্য। এবার এই দুটো ধরে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। ন্যাচারাল জাস্টিস বলতে অনেক কিছু বোঝায়, তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। তো সুপ্রিম কোর্ট বলেছে সেই ব্যাপারটা তার রায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফলে তারা সবার চাকরি বাতিল করে দিয়েছে। সেটা আমি ব্যক্তিগতভাবে ঠিক মনে করি না, কিন্তু সে কথা আলাদা, একটা যুক্তি আছে, প্রচণ্ড যৌক্তিকভাবে তার সিদ্ধান্তে পৌঁছেছে। এবং এখানে বিচারক ধরে নিয়েছেন যে না, ন্যাচারাল জাস্টিসটা একটা খুব একটা পবিত্র পালনীয় কর্তব্য, এবং তার ভিত্তিতে উনি রায় দিয়েছেন, ফলে কারো চাকরি যায়নি। ফলে এইটা হচ্ছে মূল তফাৎ, যেটা আমার ব্যক্তিগতভাবে ধারণা দুটোর ক্ষেত্রে তফাৎ ফেলেছে। এটা আমি বিশ্লেষণ করলাম, আদালতের রায় তো বলা নেই, কিন্তু এইটা মোটামুটি দুটো রায় পড়লে পরিষ্কার বোঝা যায় অভিজিৎ গাঙ্গুলি যে কোনোটাই পড়েননি, এবং এটা সন্দেহ করার যথেষ্ট পরিমাণে কারণ আছে। তো এই হলো ব্যাপার। এবার ন্যাচারাল জাস্টিস প্রয়োগ করা উচিত কি উচিত নয়, এই নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে, চলা উচিত, এবং আমি ব্যক্তিগতভাবে কোন অবস্থানে আছি সেটা তো পরিষ্কারভাবে বললাম। কিন্তু আদালতের রায়ে যে মানবিক কারণে দুর্নীতি ছেড়ে দেওয়া হয়েছে এরকম না। তা আমি ব্যক্তিগতভাবে যেতে চাই, এবং অনেকেই আমার সঙ্গে একমত হবেন, যে দুর্নীতি যদি হয়ে থাকে, যারা করেছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত, প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত, চূড়ান্ত তদন্ত করে। এবং যদি তদন্ত করতে কেউ অপদার্থতা দেখায়, যেমন বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। যে কি করছো ভাই এতদিন ধরে, তোমাদের কাজ হচ্ছে খুঁজে বার করা কারা অপরাধী কারা নয়, আর তোমরা সেটা করছো না, তো এদের শাস্তি দেওয়া উচিত। এক। দুই হচ্ছে যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, অতি অবশ্যই ন্যাচারাল জাস্টিসের নিয়ম প্রয়োগ করে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। তারা কি করেছে? আপনি একটা জায়গায় চাকরি করতে গেছেন, ঘুষও দেননি, কিছুই না, আপনার চাকরি কেন চলে যাবে? কোথায় কে ঘুষ নিয়েছে, কি অনিয়ম করেছে সে নিয়ে, এটা হওয়ার কথা নয়। ফলে এটা অনুসরণ করা উচিত। এবং তিন হচ্ছে যারা এইটাকে ঘিরে একটা ফয়দা তোলার চেষ্টা করছেন, একটা চক্র মানে তৈরি করে, আইন ব্যবসার একটা চক্র তৈরি করে চাকরি খেয়ে নেবে এরকম ব্যবস্থা করছেন। অর্থের লেনদেন কী আছে আমি জানি না, কিন্তু করার চেষ্টা করছেন। এটা বস্তুত যেটা করছেন, যেটা শিক্ষা ব্যবস্থাটাকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছেন। এটা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ নয়। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করুন, খুঁজে বার করুন, সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করুন, বলুন খুঁজে বার করতে হবে। কিন্তু কিছুই পেলাম না, যারা নিরপরাধ চাকরি করছিল তাদের চাকরি খেয়ে নিলাম, এটা খুবই অমানবিক এক। এবং দুই হচ্ছে যে এটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, এবং কার্যত ঘুরিয়ে ফিরিয়ে কেন্দ্রীয় যে শিক্ষানীতি সেটা চালু করার একটা ছক বলেই মনে হচ্ছে। এবং এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষকরা, তাদের এর মধ্যে দিয়ে যাওয়ার কথা নয়, এবং এতে করে শিক্ষা ব্যবস্থা হ্যাম্পার্ড হচ্ছে, তাদের যে মানসিক অশান্তি হচ্ছে তার ক্ষতিপূরণ কী দেবে? তো এইগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। এবং অতি অবশ্যই গদি মিডিয়া যে হই হই চই চই করছে, কান দেবেন না। রায় কি আছে মোটামুটিভাবে আপনাদের বললাম, হুবহু বলতে পারলাম না, কিন্তু মোটামুটিভাবে ভাব যেটা সেটাই বললাম, কারণ ইংরেজি থেকে অনুবাদ করে বাংলায় আইনি ভাষাকে প্রয়োগ করা খুব কঠিন, ফলে হুবহু হলো না, কিন্তু মোটামুটি যা আছে বললাম। তো এইটাতে যারা একমত হলেন বা একটু তর্কও করতে চান, তারা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের ভিডিওটা পাঠাবেন, দেখতে বলবেন। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই করবেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। গদি মিডিয়ার যে কিছু না পড়ে বা ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ভুলভাল তথ্য দেয়, তার বিরুদ্ধে আমরা কথা বলছি, এই সঠিক তথ্য পরিবেশন করছি। আমাদের সঙ্গে থাকুন, সমস্যার হয়ে ওঠেন। তা আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো।
ততক্ষণ ভালো থাকবেন, ততদিন ভালো থাকবেন, নিয়মিত ভিডিও করছি এখন। নমস্কার।